আসসালামু আলাইকুম। আজ 14ই সেপ্টেম্বর 2025 রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ভোট বর্জন, নির্বাচনী দায়িত্ব থেকে পদত্যাগ, এক শিক্ষিকার মৃত্যু, 48 ঘণ্টা ধরে গণনা, ঘটনার যেন শেষ নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে। অব্যবস্থাপনা ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ এই নির্বাচনের ঘোষিত ফলাফলে ভিপি সহ 5টি পদ ছাড়া জিএস সহ বাকি 20টি পদেই জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্য দিয়ে দেশের দুটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ছাত্র শিবির। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস জয় পান ছাত্র শিবির। এর আগে এই দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গেস্ট রুম সংস্কৃতি চিরতরে তুলে দেওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। গতকাল শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এদিকে জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম এই বিজয়ীকে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী বলে অভিহিত করেছেন। 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জিএস পদে নির্বাচিত মাজহারুল ইসলাম ছিলেন ইসলামী ছাত্র শিবিরের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে সরছে না। বিএনপি ও তাদের সমমনা দলগুলো সাংবিধানিক বিভিন্ন বিষয়ে নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে সনদের ভিত্তিতে নির্বাচনের পক্ষে রয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। বাস্তবায়নের দিক নির্দেশনা না থাকলে সনদে স্বাক্ষর করবে না বলেও জানাচ্ছে দলগুলো। বিশ্লেষকরা মনে করছেন এই অনিশ্চয়তা শুধু রাজনৈতিক স্থিতিশীলতাকেই নয় বরং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে আজ রবিবার বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, যাতে জুলাই সনদ নিয়ে অস্বস্তি কাটবে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। সেখানে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতির কথা সুপারিশ করা হয়। সেগুলো হলো গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশ। বিএনপি সহ তার সমমনারা সাংবিধানিক বিভিন্ন বিষয় ছাড়া অন্যগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশে বাস্তবায়নের পক্ষে। সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী সংসদের মাধ্যমে বাস্তবায়ন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে হামলা চেষ্টার ঘটনা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার এবং উপদেষ্টা পরিষদের ভেতরে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। গতকাল শনিবারে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা লিখেছেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে তাকে যুক্তরাষ্ট্রে হামলা ও অপদস্থের চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে এসেছি। চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত 10টা 15 মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি স্বামী ও 4 সন্তান রেখে গেছেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন গত সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল তিনি বলেছেন, ফেসিবাদের চরিত্রে কোনো রকম পরিবর্তন আমরা দেখি না। প্রতিবিম্ব দেখছি ফেসিবাদী সরকার যাকে বলেন, কর্তৃত্ববাদী সরকার বলেন, অত্যাচারী সরকার বলেন, বৈষম্যের সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার AKM নাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবারে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক ডিআইজি নাহিদুল ইসলামকে গত শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মেহেরপুরের জামায়াতে ইসলামীর এক নেতার ছেলেকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে স্থানীয়রা। মাঝে রেলপথ অবরোধ করা হয়। এবার এই দাবিতে পাবনার বেড়ায় আজ রবিবার সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরে মঙ্গলবার পর্যন্ত সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ এবং বাগেরহাটে রবিবার সব সরকারি অফিস ঘেরাও, সোম, মঙ্গল ও বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ভর্তি হয়েছেন হাসপাতালে 279 জন। রাজধানীর বাংলা মোটর এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 7 নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ইছামতি নদীতে বালু ভরাটের প্রতিবাদ করায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সংগঠক ইয়ামিন আইমানের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ইছাপুর ইউনিয়নের রাজুদিয়া গ্রামে গত শুক্রবার রাত 8টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে সাইফুল ইসলাম নামের 40 বছর বয়সী এক ছাগল ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত 9টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। আন্তর্জাতিক খবর। 2026 সালের 5 মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ গ্রহণের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। শপথ গ্রহণের পরই তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন, যা প্রেসিডেন্ট অনুমোদন করেছেন। ফলে নতুন নির্বাচনের আয়োজন এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব এখন কার্কির ওপর। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের খবরে দেখা যাচ্ছে, বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বই পড়া কর্মসূচির এবার সম্প্রসারণ করা হয়েছে লক্ষ্মীপুর ও ফেনীতে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিনোদনের খবর। অভিনেতা সাদেক বাচ্চুর প্রয়াণ দিবস আজ। 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। জন্ম 1955 সালের 1 জানুয়ারি চাঁদপুরে। মঞ্চ, বেতার, টেলিভিশন, সিনেমা সবখানে ছিল তার সফল পদচারণ। রামের সুমতি সাদেক বাচ্চু অভিনীত প্রথম সিনেমা, তবে পরিচিতি পান চাঁদনি সিনেমা দিয়ে। মূলত ভিলেইন চরিত্রে জনপ্রিয় ছিলেন সাদেক বাচ্চু। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।